দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি তীব্র সংঘাতে জড়ালো ইরান ও ইসরায়েল। বাড়ছে পরমাণু যুদ্ধের শঙ্কা। এখনো কেন চুপ আরব বিশ্ব? ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দেশ ছেড়ে পালিয়ে যাওয়া গুঞ্জন। মাটির নিচে বাংকারে আশ্রয় নিচ্ছে সাধারণ ইসরায়েলিরা। মাত্র 10 মিনিট দেরি করায় বাঁচল জীবন কিভাবে, জানালেন জীবিত ভূমি। তাহলে কি কিছু ক্ষতি বড় বিপদ থেকে বাঁচায়? এটি কি তার প্রমাণ? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি তীব্র সংঘাতে জড়িয়ে পড়েছে ইরান ও ইসরায়েল। সময়ের সাথে সাথে বাড়ছে দুই দেশের মিসাইল হামলার তীব্রতা। ফলে ওই অঞ্চলে ছড়িয়ে পড়েছে পরমাণু যুদ্ধের শঙ্কা। একই সাথে বাড়ছে মৃত্যুর মিছিল আর ক্ষয়ক্ষতি। ইরানের হামলায় ফিলিস্তিনের গাজার মতোই ধসে পড়েছে ইসরায়েলের ঘরবাড়ি। ইরানের পরমাণু অস্ত্র তৈরির হুমকি শেষ না হওয়া পর্যন্ত দেশটিতে হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ভয়াবহ জবাব দেয়া পাল্টা হুমকি দিয়েছে ইরানও। দুই দেশের এমন সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ায় প্রশ্ন উঠেছে, ইসরায়েল কেন ইরানের উপর হামলা চালালো? আর এখনো কি চুপ করে দেখবে আরব বিশ্ব? কি বলছেন বিশ্লেষকরা? ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন রিফাত জামান। রক্তের বদলে রক্ত, চোখের বদলে চোখ। প্রতিশোধের আগুনে জ্বলে ওঠা ইরান এমন ঘোষণা দিয়ে পাল্টা আঘাত হানল ইসরায়েলে। আর তাতে ফিলিস্তিনের গাজার মতোই মাটির সাথে মিশে গেল ইসরায়েলের বহু ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বহু স্থাপনা। ইরানের বৃষ্টির মতো রকেট আর মিসাইল হামলায় এ পর্যন্ত 4 জনের মৃত্যুর কথা স্বীকার করেছে ইসরায়েল। আহত হয়েছে আরও বহু ইসরায়েলি। যদিও মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা বলছেন, ইরানের ব্যাপক হামলায় ইসরায়েলের মৃত্যু ও ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। তবে ইসরায়েলের গণমাধ্যমের উপর কঠোর বিধিনিষেধ থাকায় দেশটিতে ঠিক কতজন মারা গেছে তার সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। ইসরায়েলের পাল্টা হামলায় ইরানের 9 পরমাণু বিজ্ঞানী সহ এ পর্যন্ত 78 জন নিহত হয়েছে, আহত 300-রও বেশি। তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে আগুন দেখা গেছে। এমন অবস্থায় দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি তীব্র হামলা ও সংঘাতে জড়িয়ে পড়েছে ইরান ও ইসরায়েল। বন্ধ ইরানের সব আকাশসীমা। ইরান যদি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যায় তাহলে তেহরান পূর্বে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। কঠোর জবাব দেওয়ার পাল্টা হুমকি দিয়েছে ইরানও। ফলে বাড়ছে পরমাণু যুদ্ধের শঙ্কা। প্রশ্ন উঠেছে, আমেরিকার মিত্র ইসরায়েল কেন হঠাৎ ইরানে হামলা চালালো? কেন এখনো চুপ করে আছে আরব বিশ্ব? এই সংঘাত পুরোপুরি যুদ্ধে রূপ নিলে কি ভয়াবহ পরিস্থিতি হবে গোটা মধ্যপ্রাচ্যের? পারমাণবিক স্থাপনার হামলার ভয়াবহ পরিণতি কি বিশ্ব সামাল দিতে পারবে? পরমাণু যুদ্ধের ফল কতটা ঝুঁকিতে ফেলে দেবে গোটা বিশ্বের জনজীবনকে? নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইরানে হামলা ইসরায়েলকে ভয়াবহ বিপদে ফেলে দিতে পারে। তারা বলছেন, অপারেশন রাইজিং লায়ন নামে যে অভিযান ইসরায়েল চালিয়েছে ইরানের উপর তা নজিরবিহীন। 80-র দশকে ইরান ইরাক যুদ্ধের পর এটি ইরানের ভূখণ্ডের উপর চালানো সবচেয়ে বড় হামলা। প্রশ্ন উঠেছে, পরমাণু ইস্যুতে ইরানের সাথে যখন যুক্তরাষ্ট্রের দফায় দফায় বৈঠক চলছে, ঠিক তখন কেন ইরানে হামলা চালালো ইসরায়েল? নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে। এই ভয় থেকেই তাদের পরমাণু স্থাপনা ধ্বংস করতে চাচ্ছে ইসরায়েল। যদিও পরমাণু অস্ত্র তৈরির কথা বারবারই অস্বীকার করে আসছে ইরান। এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যতদিন ইরানের পরমাণু হুমকি থাকবে ততদিন পর্যন্ত হামলা চালিয়ে যাবে ইসরায়েল। ঠিক যেভাবে তিনি বলেছেন, হামাস নির্মূল না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। 2003 সালে ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগ তুলে আগ্রাসন চালিয়েছিল ইঙ্গো মার্কিন বাহিনী। আর এখন মিথ্যা অজুহাত তুলে সেই আমেরিকার মিত্র ইসরায়েলও একই পথে হাঁটছে, যাতে পূর্ণ সমর্থন রয়েছে আমেরিকার। তবে ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করা ইসরায়েলের পক্ষে সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ইরানের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা মাটির অনেক গভীরে। মাটির স্তর এবং শক্তিশালী কংক্রিট দ্বারা যেগুলো সুরক্ষিত রয়েছে, যা ধ্বংস করার মতো অস্ত্র ইসরায়েলের কাছে নেই। ফলে ইরানের শীর্ষ বিজ্ঞানীদের ব্যাপক হত্যার মাধ্যমে কেবল দেশটির পরমাণু কার্যক্রম কিছুটা পিছিয়ে দিতে পারে নেতানিয়াহুর বাহিনী, কিন্তু পুরোপুরি থামাতে পারবে না। কারণ যতক্ষণ পর্যন্ত ইরানের সরকার টিকে থাকবে ততক্ষণ পর্যন্ত তা আবারও নির্মাণের চেষ্টা করা হবে। শুধু তাই নয়, গোটা মধ্যপ্রাচ্য জুড়ে হুতি, হামাস, হিজবুল্লাহ সহ ইরানের শক্তিশালী সশস্ত্র সমর্থক গোষ্ঠী রয়েছে, যা ইসরায়েলকে ঝুঁকিতে ফেলে দিয়েছে। একই সাথে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকান সেনাদের জীবনও হুমকির মুখে ফেলে দিয়েছে ইসরায়েলের এই পদক্ষেপ। প্রশ্ন উঠেছে, এখনো কি আরব বিশ্ব চেয়ে চেয়ে দেখবে? নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নগর পুড়লে কি দেবালয় রক্ষা পায়? আর এটা কি আরব বিশ্বের অন্য দেশগুলোর অজানা? পুরোদমে যুদ্ধ ছড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো কি রক্ষা পাবে? আর পরমাণু অস্ত্রের ব্যবহার হলে তা মধ্যপ্রাচ্য
মধ্যপ্রাচ্য তো বটেই, গোটা বিশ্বকেই হুমকির মুখে ফেলে দেবে। বিশ্বজুড়ে বিশ্লেষক ও নীতি নির্ধারকরা এই সংঘাতের সম্ভাব্য পরিণতি নিয়ে তাই গভীর উদ্বেগ জানিয়েছেন। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে ইরানের তীব্র হামলার মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে গুঞ্জন উঠেছে। মাটির নিচে বাংকারে আশ্রয় নিয়েছে ইসরায়েলের বহু সাধারণ মানুষ। আর ইসরায়েলকে সমর্থন দিলে মধ্যপ্রাচ্য থাকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের সেনা ঘাঁটিও জাহাজে হামলা হুমকি দিয়ে রেখেছে ইরান। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। অপারেশন ট্রু প্রমিস 3-র প্রথম দফার মিসাইল হামলায় ইসরায়েলের অন্তত 150 লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। আইআরজিসির অন্যতম শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদির বরাত দিয়ে একথা জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। ভাহিদি জানান, ইসরায়েলের আক্রান্ত ওইসব লক্ষ্যবস্তুর মধ্যে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু সামরিক ঘাঁটি আছে। এদিকে ইসরায়েলে চলমান এই হামলা সহসাই থামবে না। জায়নবাদীদের চরম শিক্ষা দিতে পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। 14 জুন ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা জানায়, গত রাতের সীমিত হামলার মধ্য দিয়েই সংঘাত শেষ হবে না। ইরান হামলা চালিয়ে যাবে। ইসরায়েলের জন্য সেসব হামলা হবে আরো ভয়াবহ ও অনুতাপের। এরই মাঝে গত রাতের হামলায় তেল আবিব সহ বিভিন্ন অঞ্চলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, ইসরায়েলকে এর আগে কখনোই এতটা ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়নি বলে জানাচ্ছে দেশটির গণমাধ্যমগুলো। হামলার ভয়াবহতা বোঝাতে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত 5 বার সুরক্ষিত আশ্রয় কেন্দ্রে ছুটতে হয়েছে তাকে। এদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স যদি ইসরায়েলের ওপর আসন্ন হামলা ঠেকাতে সহযোগিতা করে, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে ওইসব দেশের ঘাঁটি ও জাহাজে হামলার হুমকি দিয়েছে ইরান। সামনের দিনগুলোতে যুদ্ধের পরিসর আরো বাড়বে বলেও হুমকি দিয়েছে তারা। এরই মাঝে যুক্তরাজ্য সরকার জানিয়েছে, ইরানে ইসরায়েলি হামলা ঘিরে তারা অস্ত্র সহায়তা দেয়নি বা ইসরায়েলে হামলার সময় ইরানের ড্রোন ভূপাতিত করেনি। তবে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স ইসরায়েলের প্রতিরক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে ইরানের পাল্টা হামলার মুখে নিরাপত্তাজনিত কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অজ্ঞাত স্থানে লুকিয়েছেন বা দেশ ছেড়ে পালিয়েছেন এমন গুঞ্জন উঠেছে। ইসরায়েলি গণমাধ্যম সহ বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা বলছে, সম্ভবত নেতানিয়াহু গ্রিসে পালিয়েছেন। ইরনা জানায়, শুক্রবার 2টি যুদ্ধ বিমানের পাহারায় নেতানিয়াহুর বিমান উইং অব জায়নকে দখলকৃত অঞ্চলের বাইরে দেখা গেছে। অজ্ঞাত গন্তব্যের দিকে যাচ্ছিল সেগুলো। পরে নেতানিয়াহুর বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করে বলে জানায় ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12। তবে সেটিতে নেতানিয়াহু বা তার পরিবারের কেউ ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। সিএনএন গ্রিস জানিয়েছে, ইরানি হামলার মুখে তেল আবিবে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় গ্রিসে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত নোয়াম কার্সকে পৌঁছে দিতেই ব্যবহার করা হয় উইং অব জায়নকে। তবে এরপরও স্পর্শকাতর ওই সময়ে নেতানিয়াহুর বিমান গ্রিসে যাওয়ার বিষয়টিকে সরলভাবে দেখছে না অনেকেই। এর সাথে কৌশলগত বা নিরাপত্তাজনিত কোনো ইস্যু জড়িত আছে বলে ধারণা অনেক বিশ্লেষকের। হিজল জুবাইর, বাংলাভিশন। ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে কানাডা। এক বিবৃতিতে ইসরায়েলের নিরাপত্তা ও আত্মরক্ষার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। অন্যদিকে ইরানকে সমর্থন জানিয়েছে চীন। ইরানে হামলা চালিয়ে ইসরায়েল রেড লাইন অতিক্রম করেছে বলে উল্লেখ করেছে বেইজিং। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানের তেহরানে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। দেশটির রাজধানীর বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে তেহরানের আকাশে ধোঁয়ার কুণ্ডলী পেকে আছে। এদিকে ইসরায়েল ইরানের ইস্পাহান শহরের দিকে নতুন করে হামলা চালিয়েছে। যদিও ইস্পাহানে ছোড়া ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্রিয়ভাবে প্রতিরোধ গড়ে তোলে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী। তেহরানের পূর্বাঞ্চলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, ইরানের হাকিমিয়ে ও তেহরান পার্স এলাকায় জোরালো বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। এর আগে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ইরানের পারমাণবিক কার্যক্রম দীর্ঘদিন ধরেই উদ্বেগের কারণ হয়ে আছে। ইসরায়েলের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুরো অঞ্চলের শান্তির জন্য হুমকি তৈরি করেছে। ফলে তিনি ইসরায়েলের আত্মরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার অধিকারকে সমর্থন জানান। তবে তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে মানবাধিকার সংগঠন কানাডিয়ান্স ফর জাস্টিস অ্যান্ড পিস ইন দ্য মিডল ইস্ট। সংগঠনটি বলছে, কানাডা ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে এমন একটি হামলাকে সমর্থন জানাচ্ছে যা একদমই উস্কানিমূলক ছিল না এবং যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন ছিল। সংগঠনটি কার্নির বক্তব্যকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছে এবং অভিযোগ করেছে যে তিনি এমন এক নেতৃত্বের পক্ষে অবস্থান নিচ্ছেন যারা মধ্যপ্রাচ্যে সহিংসতা ও অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েনও ইসরায়েলি প্রেসিডেন্ট ইসাক হারজোগের সঙ্গে ফোনালাপে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার ও নাগরিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি পুনর্ব্যক্ত করেন। তবে আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলছেন, ইসরায়েল আত্মরক্ষার অজুহাতে বোমাবর্ষণ, দখলদারিত্ব, আগ্রাসন ও গণহত্যার মতো কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এসব কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের আর্থিক, সামরিক ও কূটনৈতিক সহযোগিতা থাকায় ইসরায়েল কার্যত বাধাহীনভাবে এগিয়ে যেতে পারছে। তিনি প্রশ্ন তোলেন, ইরানের কি নিজের আত্মরক্ষার অধিকার নেই? ইসরায়েলের যদি এই অধিকার থাকে তাহলে ইরান কেন তা পাবে না? ইসরায়েল নিজের আত্মরক্ষার অধিকারের কথা বলে ইরানের বিরুদ্ধে বোমা বর্ষণ করেছে। তারা আত্মরক্ষার ছন্দবেশে অন্য দেশে হামলা করে 6 দশক ধরে দখলদারিত্ব বজায় রেখেছে। এখন আবার সেই আত্মরক্ষার অজুহাত দিয়েই ইরানে হামলা করে যাচ্ছে। এদিকে স্রোতের বিপরীতে অবস্থান নিয়ে জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ফু কং সম্প্রতি এক বিবৃতিতে বলেন, ইসরায়েল ইরানে হামলা চালিয়ে রেড লাইন অতিক্রম করেছে। তিনি উল্লেখ করেন, এই আক্রমণ ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অভ্যন্তরীণ অখণ্ডতাকে স্পষ্টভাবে লঙ্ঘন করেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফু কং বলেন, বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা অত্যন্ত উদ্বেগজনক। এটি রেড লাইন অতিক্রম করার শামিল। তিনি আরও জানান, চীন ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এদিকে চীন গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানালে এবং ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনের পক্ষে 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের আহ্বান করলে ইসরায়েল ও চীনের সম্পর্কে কিছুটা অবনতি ঘটে। ইফাত জাহান, বাংলাভিশন। মাত্র 10 মিনিটের দেরি বদলে দিল জীবন, ফিরিয়ে আনলো ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে। কিভাবে এমনটা ঘটল নিজেই জানালেন ভূমি চৌহান। তাহলে কি ছোটখাটো ক্ষতি মানুষকে বড় বিপদ থেকে উদ্ধার করে? ডেস্ক রিপোর্টে ভূমি চৌহানের বেঁচে ফেরার গল্প জানাচ্ছেন হাফিজুল ইসলাম। মাত্র 10 মিনিট দেরি, আর তাতেই প্রাণে বাঁচলেন ভূমি চৌহান। বিমানবন্দরের বোর্ডিং গেটের সামনে দাঁড়িয়ে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করছিলেন দয়া করে যেন তাকে ঢুকতে দেয়া হয়। ইমিগ্রেশন শেষ করে তিনি উঠতে পারবেন নির্ধারিত ফ্লাইটে। কিন্তু সেই বিমানটি আকাশে উঠতেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। বিধ্বস্ত হয় বোয়িং 787-8 ড্রিমলাইনার, আর নিয়তির টানে বেঁচে যায় ভূমির জীবন। চেক ইন গেটে পৌঁছানোর পর আমি এয়ার ইন্ডিয়ার স্টাফদের অনুরোধ করি আমাকে যেন বোর্ডিং এর অনুমতি দেয়। মাত্র 10 মিনিটই তো দেরি করেছি। ইমিগ্রেশনের যেসব কাজ সেগুলো দ্রুত শেষ করতে পারতাম। এয়ার ইন্ডিয়ার সিনিয়র কর্মকর্তারাও সেখানে ছিলেন। তারা আমাকে ফিরিয়ে দিচ্ছিলেন, বলেছিলেন আপনার কারণে ফ্লাইট আরো 15 মিনিট দেরি হয়ে যেতে পারে। এ কারণেই আমাকে ফিরে আসতে হয়েছিল। 15 মিনিট লেট হয়ে सकता है तो फिर इसलिए मुझे रिटर्न होना पड़ा था। এমন ভয়ঙ্কর দুর্ঘটনার খুব কাছ থেকে ফিরে আসার অভিজ্ঞতা কখনো ভুলতে পারবেন না ভূমি। বিষয়টিকে তিনি দেখছেন নতুন জীবন লাভের মতো এক ঘটনা হিসেবে। সেজন্য স্রষ্টার কাছে জানিয়েছেন কৃতজ্ঞতা। যখন দুর্ঘটনার খবর পেলাম তখন এয়ারপোর্ট ছেড়ে বের হয়ে গিয়েছিলাম। গাড়িতে বসে থাকা অবস্থায় আমরা নিউজ দেখেছি যে প্লেন ক্র্যাশ হয়েছে। সেই মুহূর্তে আমি পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। একদিকে ঈশ্বর আর মা দেবীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছিলাম যে আমি বেঁচে গেছি, অন্যদিকে এটাও মনে হচ্ছিল কি ভয়াবহ একটা ঘটনা ঘটে গেল। लेकिन दूसरी साइड ये भी था कि ये जो इंसिडेंट हुआ है वो बहुत ही थोड़ा टेरिफाइड है।
গত 12 জুন 242 জন আরোহী নিয়ে আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়ন করে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিমলাইনার। কিন্তু আকাশে ওঠার কয়েক মুহূর্তের মধ্যেই উচ্চতা হারিয়ে দ্রুত নেমে আসে নিচে, বিধ্বস্ত হয় শহরের এক আবাসিক এলাকায় মেডিকেল কলেজের হোস্টেলের উপর। সিসিটিভি ফুটেজে দেখা যায় আছড়ে পড়ার সাথে সাথেই আগুনের গোলাতে পরিণত হয় পুরো বিমান। এই দুর্ঘটনায় বেঁচে যান মাত্র একজন যাত্রী। স্থানীয় গণমাধ্যম জানায় ভূপাতিত এলাকায় মারা গেছেন আরও অন্তত 24 জন। বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শহর ও গ্রামে করা হয়েছে প্রার্থনা সভা ও দোয়ার আয়োজন। Today our heart is filled with sorrow. এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমাদের হৃদয় আজ গভীর শোক ও সমবেদনায় ভরে গেছে। সবাই একসঙ্গে প্রার্থনায় অংশ নিয়েছি। যারা প্রিয়জন হারিয়েছেন, আমরা শিক্ষক ও শিক্ষার্থীরা সেই পরিবারগুলোর পাশে আছি। বিমান দুর্ঘটনার কারণ নিয়ে চলছে নানা রকম তদন্ত। প্লেনের ইঞ্জিন থ্রাস্ট, উইং ফ্ল্যাপ ও ল্যান্ডিং গিয়ার খোলা থাকার আশঙ্কা সহ বিভিন্ন কারিগরি দিক খতিয়ে দেখছে এয়ার ইন্ডিয়া ও ভারত সরকার। মাত্র 10 মিনিটের দেরি বদলে দিতে পারে জীবনের পুরো মানচিত্র। অল্পের জন্য ফ্লাইট মিস করা ভূমি চৌহান যেন তার জীবন্ত প্রমাণ। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 279 জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে বিমানটির 241 আরোহী ছাড়াও স্থানীয় বাসিন্দারা রয়েছেন। নিহতদের মধ্যে সাবেক গুজরাট মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও ছিলেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় একমাত্র আরোহী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এরই মধ্যে শুক্রবার বিমানটি ব্ল্যাক বক্স মেডিকেল কলেজের হোস্টেলের ছাদ থেকে উদ্ধার করা হয়। এই ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে কাজ করছেন বিশেষজ্ঞরা। এর আগে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি একমাত্র জীবিত যাত্রী ও অন্যান্য আহতদের খোঁজ খবর নেন এবং উদ্ধার কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।